নমস্কার। দিল্লি আর কলকাতা মিলে আজকে যেসব ঘটনা ঘটলো তার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো যার যার পছন্দের ব্যাপার। আমরা যখন খবরের কাগজে কাজ করতাম তখন যেহেতু এটা একটা সাবজেক্টিভ ডিসিশন শেষ পর্যন্ত হয়ে যায়, ফলে প্রথম পাতায় কোনটা যাবে কোনটা যাবে না তা নিয়ে মাথার চুল ছিঁড়তে হতো, সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে হতো। আজকে তেমনই একটা দিন, অর্থাৎ যে যেভাবে দেখবে তার কাছে সেটা ততটা গুরুত্বপূর্ণ। 1 নম্বর ঘটনা, সকালে সংসদে প্রধানমন্ত্রীর কক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। দ্বিতীয় বড় ঘটনা, কার্যত বিরোধীহীন, বলা ভালো বিরোধী শূন্য লোকসভায় দুটি নতুন আইন পাশ করিয়ে নেওয়া, কার্যত বিনা বাধায় এবং ফাঁকা মাঠে, গোলকিপারহীন গোলপোস্ট দিয়ে। 3, আজকেই দিল্লিতে সন্ধ্যেবেলায় এআইসিসি সদর দপ্তরে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে এআইসিসির নেতাদের বৈঠক। এ রাজ্যে 2 কংগ্রেসের ভোটের জোট হবে কি হবে না তাই নিয়ে। আর চতুর্থ খবরটি ঘটিয়েছেন আজ একেবারে গেরিলা কায়দায় শুভেন্দু অধিকারী। এমনভাবে তিনি আজকে মাত্র 3 জন সহকর্মীকে নিয়ে নবান্নে প্রবেশ করেছেন এবং একেবারে গান্ধীবাদী প্রতিবাদের মতো মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর ঘরে ঢুকে তাকে তাদের স্মারকলিপি যা জানানোর জানিয়ে এসে গটগট করে আবার বেরিয়ে এসেছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সহসা এই ধরনের গেরিলা কায়দায় কোনো বিরোধী নেতাকে আমরা দীর্ঘদিন এই ভূমিকায় দেখিনি। অনেক আগে, এখন শুভেন্দুর 1 নম্বর দুশমন, তখন শুভেন্দুর আরাধ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনীতিতে এই রকম একটা অতর্কিতে পৌঁছে যাওয়ার, বিনা অ্যাপয়েন্টমেন্টে পৌঁছে যাওয়ার, তারপরে পুলিশের গুঁতো খেয়ে চুলের মুঠি ধরে পুলিশ নামিয়ে দিয়ে লকআপে ঢুকিয়ে দেওয়ার লালবাজারে রাইটার্সে, এই ধরনের ঘটনা আমরা তখন ঘটতে দেখতাম। তারপরে আর সেই ধরনের জঙ্গি বিরোধিতার রাস্তা আর কাউকে আমরা নিতে দেখি না। ইদানিং মনে হচ্ছে শুভেন্দু অধিকারী দিদির শেখানো টেমপ্লেটটাকে খুব ভালোভাবে প্রয়োগ করা শুরু করে দিয়েছে। সে যাই হোক, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমার কাছে, আমি তো আজকে কাগজ করছি না, কোনো চ্যানেলও করছি না, ফলে এটা আমার নিজস্ব বিবেচনার প্রশ্ন। আমার মতে এইগুলোর কোনোটাই আজকে খুব বড় খবর নয়। যতটা বড় খবর, একেবারে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় প্রতিনিধি দল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামটি সচেতনভাবে বাদ দিয়ে দেওয়া। এই বাদ দিয়ে দেওয়ার মধ্যে একটা দ্বৈত চরিত্রের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির হলমার্ক, আজকে আরও একবার সেটা পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ বাইরে তিনি বাঘিনী, বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে দাঁড় করানোর প্রস্তাব দিচ্ছেন তিনি, এবং এমন ভাব দেখাচ্ছেন যেন নরেন্দ্র মোদী বিরোধিতায় তার মতো সরব, তার মতো সোচ্চার, তার মতো সক্রিয়, তার মতো
প্রোঅ্যাক্টিভ ভারতবর্ষে আর কোনো দ্বিতীয় রাজনীতিবিদ নেই। আর যখন টেস্ট অফ দ্য পুডিং ইজ ইন ইটিং তার প্রশ্ন এলো, তখন দেখা গেল সুরসুর করে তিনি ভয় পেয়ে গিয়ে প্রতিনিধি দলের তালিকা থেকে তার বিশ্বস্ত অনুচর, বলতে গেলে দীর্ঘদিনের হনুমান কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টুক করে কাঁচি করে দিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কল্যাণকে বাদ দেওয়ার কোনো টেলিফোন আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা যাবে সেই তালিকা প্রধানমন্ত্রীর যে কোনো মিটিংয়ের মতো এই মিটিংয়ের ক্ষেত্রেও নিশ্চয়ই আগেই জমা দেওয়া হয়েছিল। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলে তাকে আটকাতে পারতেন না নরেন্দ্র মোদী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বড় বিপদের মধ্যে আছেন, ফলে মোদী না চটে যান এবং চটে গিয়ে ওই মিটিং শেষ হওয়ার পরেই আবার 4টে নোটিশ কালীঘাটের বাড়িতে এসে পৌঁছয়, সেই ভয়ে তিনি যে কাজটা নরেন্দ্র মোদী তাকে করতে বলেননি, কেউ করতে বলেননি, সেই কাজটা সচেতনভাবে তিনি ভিতরে গিয়ে করলেন। এবং শুধু তাই নয়, বাইরে বেরিয়ে এসে এমন ভাব দেখালেন যেন প্রধানমন্ত্রী খুব মন দিয়ে তার কথা শুনে অফিসার স্তরে একটা তাড়াতাড়ি মিটিং করে যাবতীয় বকেয়া টাকা পাইয়ে দেবেনি। তাই নাকি? এটা হয় যদি তিনি দেন তাহলে ধরে নিতে হবে দিদি মোদি সমঝোতা হয়ে গেছে, আর যদি না দেন, যেটাই প্রত্যাশিত এবং যেটা হবে বলে সাধারণ বুদ্ধিতে আমাদের মনে হয় না, তাহলে বুঝতে হবে কল্যাণের নাম বাদ দিয়েও প্রধানমন্ত্রীর সামনে জোর হাতে বসে থাকা সত্ত্বেও কিন্তু মোদির মন তিনি গলাতে পারলেন না। একটা জিনিস নিয়ে আজকে দেখলাম টেলিভিশনে খুব চর্চা হচ্ছে, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া জোটের বৈঠকে স্বঘোষিত দিদি ঠাকরুন হওয়ার যে প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেটা দেখে তার বিরোধী পক্ষের লোকেরা হাসাহাসি করছে। কিন্তু এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবাই দাঁড়িয়ে বলবেন, আমাকে চমকালে আমি গর্জাবো, আমাকে মারলে আমি এই করব, আমাকে এই করলে আমি ওই করব। আর যখন সত্যি সামান্য সামান্য সৎসাহস দেখানোর প্রশ্ন আসবে, তখন ল্যাজ গুটিয়ে পালিয়ে যাব। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যদি আপনারা মন দিয়ে কেউ কখনো অনুসরণ করার দুর্ভাগ্য আপনাদের হয়ে থাকে, তাহলে দেখবেন এটাই হচ্ছে তার ট্রেড। এবং তিনি নিজেই আবার সেই কথাগুলো বাইরে এসে ঠাড়ে ঠোড়ে হয় নিজে, নয় কোনো একজন শ্বেতাঙ্গ, দেখতে শুনতে ভালো, চটপট ইংরেজিওয়ালা এক অনুচরকে দিয়ে প্রেসকে খাইয়ে দেবেন যে আমাদের দিদি কিন্তু এই জোটের প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। আমাদের দিদি কিন্তু বারাণসীতে জবরদস্ত লড়াইয়ের জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে
জোটের প্রার্থী করার প্রস্তাব দিয়েছে। এখন উপহাস এ নিয়ে করে তো কোনো লাভ নেই। আমি বরঞ্চ উল্টো দিকটা ভাবছিলাম। সেটা কি জানেন? পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া চোখে পড়েনি, পড়লেও তাদের ঘাড়ে দুটো মাথা নেই। ওই সঙ্গে যেগুলো গেছে ল্যাজ নাড়াতে নাড়াতে, তাদের কারুর তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এত দূরে বাড়িতে বসে কলকাতায় একটা দৃশ্য অনবরত দেখে আমার খুব সেটাকে সিগনিফিক্যান্ট মনে হচ্ছে। সেটা হলো এই গোটা জার্নিটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি, তার দেহের ভাষা কেউ যদি একটু সন্ধানী চোখ নিয়ে দেখে থাকেন, তাহলে বুঝবেন যে ভ্রাতুষ্পুত্র এখনো কিন্তু বেদম রেগে আছেন। গোটা জার্নিতে তার মুখ থেকে একটি কথাও বেরোয়নি। গতকাল বা পরশু যখন প্রেসের সঙ্গে দেখা করছিলেন, অভিষেক গম্ভীর মুখে রামগরুরের ছানা হয়ে বসেছিলেন এবং বোঝাই যাচ্ছিল যে বৃদ্ধগুলোকে তিনি পরবর্তী লোকসভা ভোটে দরজা দেখিয়ে দিতে চান, দিদিমণি তাদের নিয়েই দিল্লিতে এত মাতামাতি করছেন যে অভিষেকের কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, বাঁশি সঙ্গীত হারাও হয়ে গেছে। সুতরাং আগে তো দিদিমণি ঠিক করুন যে তার বন্দ্যোপাধ্যায় পরিবারের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই বৃদ্ধদের কয়জনকে তিনি টিকিট পাওয়াতে পারবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চাপের কাছে শেষ পর্যন্ত তিনি নতি স্বীকার করতে বাধ্য হবেন কি হবেন না, সেটাই যেখানে পরিষ্কার নয়, সেখানে অন্যের দলের কে কোথায় প্রার্থী হবে, কাকে জোটের মুখ করলে জোটের ভবিষ্যৎ উজ্জ্বল, উপযাচকের মতো এইসব কথা বলে কি লাভ? ওখানে যদি কারুর সত্যিই রসবোধ থাকতো, তাহলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কার নাম প্রস্তাব করলেন, তখন বলা উচিত ছিল যে দিদি, it would be better if you take on নরেন্দ্র মোদী in বেনারস। বেনারসের সঙ্গে বাঙালির নারীর যোগাযোগ, আগে বহু বাঙালি থাকতেন, বাঙালি টোলা বলে একটা জায়গা আছে, এখনো অজস্র বাঙালির বাস। সেই কারণেই ওখান থেকে একজন বাঙালি এমএলএও বারবার নির্বাচিত হতেন। এবং তৃণমূল কংগ্রেস যে দাবি করে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ভারতবর্ষে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবচেয়ে ক্রেডিবল ফেস হন, তাহলে তিনি দাঁড়াচ্ছেন না কেন? তিনি যদি দাঁড়ান এবং হেরে যান, তাহলেও তো তার মুখ্যমন্ত্রিত্ব যাবে না। তিনি যদি জিতে যান, তাহলে কি হবে বলুন তো? কিন্তু নিজের বেলা দাঁত কবাটি, আর পরের বেলা যাও তুমি গিয়ে, প্রিয়াঙ্কা গান্ধী তুমি গিয়ে বেইজ্জত হও নরেন্দ্র মোদীর সামনে। খার্গের নাম বলে দিয়েছি, অতএব রাহুল টাইট হয়ে গেল। এই তো তার রাজনীতি। এই রাজনীতি সঙ্গে
কংগ্রেস আপোষ করবে কি করবে না, এটা আমার কাছে একেবারে নন ইভেন্ট। তার কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের আজেটা কি? কংগ্রেস গতবার 2টি আসনে জিতেছে। দিদিপন্থী কাগজ এবং পোর্টাল সেখানে ছাপা হয়েছে বলেই আমি গুরুত্ব দিচ্ছি। সেখানে পড়লাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওদের তো বিধানসভায় একটাও কোনো সিট নেই, লোকসভায় টিম টিম করে 2টো আছে, তো সেই 2টো আমরা ছেড়ে দিতে পারি যদি অ্যাজ এ বার্টার কংগ্রেস আমাদের একটা আসন আসামে আরেকটা মেঘালয়ে ছেড়ে দেয়। তার মানে 2:2। তার মানে কংগ্রেসকে আমি কিছুই দেব না, উল্টে আরো 2টো আদায় করে নেব। এই তো আপনার জোটের মানসিকতা। আপনি 2021-এর বিধানসভা ভোটের ফলাফলকে যদি জোটের সমঝোতার নির্ণায়ক করেন তাহলে কারোরই তো কিছু বলার থাকবে না। কিন্তু প্রশ্ন যেটা উঠবে সেটা হচ্ছে আপনার বিজেপি বিরোধী মনোভাব কতটা খাঁটি আর কতটা জল মেশানো 2024-এর লোকসভা ভোট ওয়ান্স অ্যান্ড ফর অল সেটা বেআব্রু করে দিচ্ছে। তার কারণ হচ্ছে একটা সময় ছিল যখন কংগ্রেস মুক্ত ভারত গড়ার জন্য সমস্ত বিরোধী দল দলমত নির্বিশেষে আদর্শ নির্বিশেষে একজোট হয়েছিল। 1977-এ হয়েছিল, 1989-এ হয়েছিল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাঝখানে বিশ্বনাথ প্রতাপ সিং, ডান দিকে জ্যোতি বসু, বাঁ দিকে অটল বিহারী বাজপেয়ী হাত তুলে জনতাকে অভিবাদন জানাচ্ছেন। এ দৃশ্য তো আমরা ভুলিনি। আপনারা কি সত্যিই মনে করেন যে বোফোর্সে দুর্নীতিতে নাম জড়িয়ে যাওয়ার কারণে রাজীব গান্ধীকে সরানোটা যদি আপনাদের ঐক্যের একটা গ্লু হয়ে থাকে, তাহলে কি আপনারা সত্যিই মনে করেন যে নরেন্দ্র মোদী আমলে ভারতবর্ষের অবস্থা তার চেয়েও খারাপ হয়েছে, যে সবাই মিলে জোট না বাঁধলে উপায় নেই? দেখুন, সবাই আপনার প্রতি উদারতা দেখাবে, আর আপনি নিজের ঘর অটুট রাখার জন্য 2021 সালের বিধানসভায় কে কটা আসন পেয়েছিল সেই হিসেব শোনাবেন। এটা অত্যন্ত সংকীর্ণ এবং আদর্শহীন রাজনীতির পরিচয়। এতে তো কোনো সন্দেহ নেই যে রাজ্যে বিজেপির বারবারন্ত আপনার হাত ধরেই হয়েছে 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 ইতিহাস। পলিটিক্সের ইজ এ অলওয়েজ চেঞ্জিং ডাইনামিক্স। আপনার যদি মনে হয় যে 2024 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি ফের ভারতবর্ষে ক্ষমতায় এলে অপোজিশন বলে আর কোনো বস্তু থাকবে না, তাহলে আপনার কাছে প্রায়োরিটি কোনটা হওয়া উচিত? সার্বিক ঐক্য না খণ্ডিত ঐক্য আপনার শর্তে? দেখুন, এইরকম একটা পরিস্থিতিতে সার্বিক ঐক্য করার জন্যে যে নেতৃগুণ, যে
উদার দৃষ্টিভঙ্গি, নাকের বাইরে দেখতে পারার যে ক্ষমতা, সেটা আপনার কাছ থেকে কেউ প্রত্যাশাও করেন না। আপনার কাছে জোট মানে পশ্চিমবঙ্গ নামক একটি অকিঞ্চিতকর অঙ্গরাজ্যে তৃণমূল কংগ্রেস নামক ভারতীয় রাজনীতিতে ততোধিক অকিঞ্চিতকর একটি রাজনৈতিক দলের স্বার্থ পুরোপুরি রক্ষা করে তারপর দয়ার দান হিসেবে সামান্য উচ্ছিষ্ট কংগ্রেসকে দিয়ে দেওয়া। বুঝতাম আপনি পশ্চিমবঙ্গে 1:1 লড়াইয়ের ডাক দিতেন এবং তার জন্য প্রয়োজনীয় যা যা করার করতেন। হয়তো সিপিএম আপনার ডাকে সাড়া দিত না, কিন্তু আপনার বিজেপি বিরোধী রাজনীতি যে নিখাদ, সেটা কিন্তু দারুণভাবে প্রতিষ্ঠিত হতো এবং সেই প্রতিষ্ঠাই আপনাকে কিন্তু ভবিষ্যতের বিরোধী জোটে একটা নতুন মাত্রা এবং নতুন সম্মানের জায়গা হয়তো দিয়েও দিত। কিন্তু আপনি তো সে রাজনীতি করার বান্দা নন। দেখুন, আমি জানি না কি হবে। কংগ্রেস যদি তার বরাবরের ট্র্যাডিশন মেনে দিল্লির কাছে নাক্ষত দিয়ে এবারও তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে জোট করে, তাহলে বিধান ভবনটাকে ভোটের পরে বিয়েবাড়ির জন্য ব্যবহৃত হতে দেওয়াই সবচেয়ে উচিত কাজ হবে। কেননা সেখানে গিয়ে দরজা খোলা, টেবিল চেয়ার পরিষ্কার করা, বাতি দেওয়ার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এবং কংগ্রেসের যেটুকু ভোট অবশিষ্ট আছে সামান্য, সেটুকু এবং কংগ্রেসের সাংগঠনিক যে সামান্য শক্তি এখনো অবশিষ্ট আছে, তার পুরোটার ফায়দা নেবে বিজেপি। এ তৎসত্ত্বেও কংগ্রেস হাইকমান্ড শাসিত দল, হাই নেই কমান্ড আছে। কমান্ড করার মতো নৈতিক রাজনৈতিক অবস্থান নেই, তবু কমান্ড হবে। অধীর চৌধুরী যদি পঞ্চায়েত ভোটের এই অভিজ্ঞতার পরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সত্যিই জোট করেন, বহরমপুরে এই প্রথম সপ্তম লোকসভা নির্বাচনে তাকে বিরোধী পক্ষের লোকেরা মির্জাফরের সঙ্গে তুলনা করবে এবং সেই তুলনাটা মোটেই অপ্রাসঙ্গিক হবে না। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।